যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 108 কোটি 90 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 8-এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। আপনার সময় 2 মিনিট। মশিউর রহমান খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবছরের বাজেট প্রায় সম্পন্নের পথে। আজকের এই ছাঁটাই প্রস্তাবে আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাই, তাহলে আমি মোহাম্মদ মশিউর রহমান খান 95 বাগেরহাট 1 প্রস্তাব করিতেছি যে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 110 বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় শিরোনামাধীন 8 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের হিসাবে আমাদের চূড়ান্ত হিসাব নয়, আদালতে আখেরাতে আমাদেরকে হিসাব দিতে হবে। সেই অনুভূতির সাথে সকল হিসাব আমাদেরকে সম্পন্ন করা উচিত। সেজন্যে আমি প্রস্তাব রাখতে চাই যে এই হিসাবের জায়গাটি পরিচ্ছন্ন না হলে, অডিটের জায়গাটি যদি পরিচ্ছন্ন না হয় এবং দেশের যে সিন্ডিকেট শুরু হয়েছে একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অডিট বাবদ একটা খরচ সকল অফিসকেই রাখতে হয় এবং সেই অডিটে সেই অর্থ পরিশোধ না করলে অডিট ঠিকমতো হয় না। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। জনাব মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। দুঃখিত, উনি নেই। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেসব মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অনুকূলে 2026-27 অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 108 কোটি 90 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিত করেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, এই সরকারের যে কোনো এক্সপেন্ডিচারের পেছনে ভ্যালু ফর মানি হচ্ছে প্রাইমারি একটা ক্রাইটেরিয়া। এছাড়া সরকারের নির্বাচন ইশতেহারের সাথে মিল রেখে সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। আর এই কারণেই মাননীয় সংসদ সদস্যের আনিত ছাঁটাই প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান খানের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব
ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 108,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 8 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 9 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,655,75,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 9 উপর 12 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। সম্ভবত উনি অনুপস্থিত আছেন। আমি দুঃখিত, আপনার সময় 2 মিনিট। নম্বর 2 নম্বর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আসগর, পাবনা 3 অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 111 অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শিরোনামাধীন 9 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ সাইদি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাসুদ সাইদি, পিরোজপুর 1 আভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 111 আভ্যন্তরীণ সম্পদ বিভাগ শিরোনামাধীন 9 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা হোক এই মর্মে প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এই বিভাগের ভূমিকা অপরিসীম, কিন্তু বর্তমান রাজস্ব প্রশাসন নীতিমালার কিছু দুর্বলতার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তাই এই বিভাগের বরাদ্দ কমানোর এবং সংস্কারের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, করদাতাদের হয়রানি ও এনবিআর সংস্কারের ব্যাপারে আমার বক্তব্য হলো, করের আওতা বাড়ানোর নামে সাধারণ নাগরিকদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সৎ করদাতারা প্রশংসিত হওয়ার বদলে তারা বিভিন্ন অজুহাতে অডিটের নামে হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে সম্পূর্ণ ডিজিটালাইজ ও দুর্নীতিমুক্ত করার স্পষ্ট রূপরেখা প্রয়োজন। মাননীয় স্পিকার, শুল্ক কর ফাঁকি রোধে ব্যর্থতা। মাননীয় স্পিকার, বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার এবং মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি চলছেই। চোরাচালান ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ আভ্যন্তরীণ সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। শুল্ক গোয়েন্দা ও কর ফাঁকি নিরোধক সংস্থাসমূহকে আরও স্বাধীন ও শক্তিশালী করা দরকার। মাননীয় স্পিকার, একই সাথে দক্ষিণ এশিয়ার মধ্যে কর জিডিপি অনুপাতে এখনও সর্বনিম্ন অবস্থানে আমরা আছি। করের হার না বাড়িয়ে করের আওতা তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে এই বিভাগ ব্যর্থ হয়েছে। এই কারণে মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি সেখান থেকে আমার 9 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে সকল মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদের
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালনা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 4,655 কোটি 75 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের গুরুত্বপূর্ণ ব্যয় খাত হল রাজস্ব আহরণ কার্যক্রম, বন্ড ব্যবস্থাপনা জোরদারকরণ এবং কাস্টমস আধুনিকায়ন, আয়কর রিটার্ন, ইভ্যাট রিটার্ন এবং ক্যাশলেস ডিজিটাল ইকোনমি চালুকরণ ব্যয়। দেশের মোট রাজস্ব আদায়ের শতকরা 86% অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাধ্যমে আদায় করা হয়ে থাকে। এই বিভাগের বাজেট হ্রাস করা হলে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হবে। রাজস্ব আদায়ের উপর নির্ভর করে জাতীয় বাজেট। রাজস্ব আহরণ কার্যক্রম পরিচালনার জন্য জনবলের ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য এই বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সংসদ সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার এবং জনাব মাসুদ সাইদির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,655 কোটি 75 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 9 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 10 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,566 কোটি 23 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 10-এর উপর সর্বমোট 11 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। ধন্যবাদ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সৈয়দ জয়নুল আবেদিন, 177, ঢাকা 4 প্রস্তাব করছি যে আর্থিক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 200 বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন এবং সাদাকাকে বর্ধিত ও বিকশিত করেন। আজকে বাংলাদেশের যে বিদ্যমান সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর পরিবর্তে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ইসলামী অর্থ ব্যবস্থার বিকল্প নেই। তাই আমি বলবো, ইতিমধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, যেটা IBBL প্রথম শুরু করেছিল, সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে যে সর্বশ্রেষ্ঠ অর্জন, এটার মূল কারণ ছিল তারা শরিয়া প্রিন্সিপাল মেনে চলছিল। এরপরের ইতিহাস আমরা জানি। ইতিমধ্যে BRPD সার্কুলার 15 হয়েছে 2009-এ, এইবার 2025-এ IBRPD হয়েছে।
আমি এখন দাবি করছি যে সেন্ট্রাল ব্যাংকে ডুয়েল ব্যাংকিংয়ে রূপান্তর করা হোক। যেভাবে আমাদের মালয়েশিয়াতে এখন ডুয়েল ব্যাংকিং করার কারণেই তাদের আজকের যে এই অবস্থান অর্থনৈতিক, এর পিছনে যে মোটা দাগে 5টা কারণ, তার ভিতরে অন্যতম হলো যে তাদের যে সেন্ট্রাল ব্যাংক নেগারা মালয়েশিয়া, সেটা ডুয়েল ব্যাংকিং সিস্টেম চালু আছে। বাংলাদেশেও এটা করার দাবি করছি। তার পাশাপাশি জাকাত, আওকাফ, সুকুক ইত্যাদি ইনস্ট্রুমেন্ট জারির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের ব্যাংক খাত, বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বিমা এবং মাইক্রো ক্রেডিট সহ ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলো তারা দেখাশোনা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময় ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থায় এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিংয়ের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কীভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালনা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,566 কোটি 23 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বিমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 3,000
566,23,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 10 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 11 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালনা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,62,000 টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ ও সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাঁদা পরিশোধ, অনুদান প্রদান। তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এ বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। মাননীয় স্পিকার, এ কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, দয়া করে প্রস্তাবটা দিতে হবে। মানে আপনার হচ্ছে স্টেটমেন্ট হয়ে গেছে, পরেরটা এর আগেরটা পড়তে হবে, দয়া করে। এই প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার। 11 নম্বর দাবি নম্বর 11 নম্বর প্রস্তাবটি গ্রহণ করা হোক মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, একটু কষ্ট করতে হচ্ছে আপনাকে। 16 নম্বর পৃষ্ঠায় দাবি নম্বর 11 ওইটুকু অংশ পড়তে হবে, ওই প্যারাটা, একটা প্যারা। 11 নম্বর প্যারাটা, ওখানে অঙ্কটাও লেখা আছে, দয়া করে একটু পড়বেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 748,91,62,000 টাকা মঞ্জুর করা হোক। ছাঁটাই প্রস্তাব গ্রহণ আমি তো এটা তো বলেইছি। না না, মাননীয় মন্ত্রী, ওই গ্রহণ করা হোক ওই পর্যন্তই থাকি আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দাবি নম্বর 11 এর উপর মোট 8 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 2 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ, অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন কয়েক লক্ষ ডলার সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কী ধরনের তদারকিগুলো এবং কী ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের। মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু আচ্ছা, একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই
মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হামলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ, প্লিজ, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। আপনি কিছু বলতে চাচ্ছেন? জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারিয়েট আছে তারাও সহযোগিতা করছেন। তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানে ভুল হইতে পারে, তা আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, 11 নম্বর এখন ছাঁটাই প্রস্তাব চলছে। মাননীয় অর্থমন্ত্রী, নম্বর উত্থাপন করেছি, ছাঁটাই প্রস্তাবের উপর বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময়। না, 2 জন বক্তব্য আচ্ছা, রেখেছেন। আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে, প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন। এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন, প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্কের বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ দিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এখনো পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কী আছে এবং ঋণের পরিমাণটা কী পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয় এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কী পরিমাণ এবং কী ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সেই বিষয়গুলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান নেই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা দ্বিতীয়বার পড়তেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি পড়েছি অলরেডি এটা। যে সংসদ সদস্যদের ধন্যবাদ, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 26-27 অর্থবছর পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা পরিশোধ ও অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে
এই বরাদ্দ দাবি করা হয়েছে যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 748 কোটি 91,62,হাজার টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 11, আই রিপিট, দাবি নম্বর 11 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 12, আবারও বলছি, দাবি নম্বর 12 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবর্ষের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251 কোটি 35 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 12 এর উপর মোট 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 3 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংসদ সদস্য খুলনা 2, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দের উপরে প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য মন্ত্রণালয়ের গুরুত্বকে খাটো করা নয়, বরং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা। মাননীয় স্পিকার, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো সঠিক পরিকল্পনা, কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় শেষ হয় না, ফলে ব্যয় বেড়ে যায় এবং জনগণের অর্থের অপচয় হয়। বহু প্রকল্প বারবার সংশোধন করতে হয়, যা পরিকল্পনার দুর্বলতাকেই নির্দেশ করে। প্রথমত, প্রকল্প গ্রহণের পূর্বে যথাযথ ফিজাবিলিটি স্টাডি অনেক ক্ষেত্রে সন্তোষজনক নয়। দ্বিতীয়ত, এডিবি এর বাস্তবায়নের হার এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। অর্থ বছরের শেষ দিকে তড়িঘড়ি করে ব্যয় করার প্রবণতা এখনও রয়ে গেছে, যা ব্যয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন সৃষ্টি করে। তৃতীয়ত, আঞ্চলিক বৈষম্য দূরীকরণে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। সুষম উন্নয়নের স্বার্থে পিছিয়ে পড়া অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ জরুরি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি পরিকল্পনা প্রণয়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সমীক্ষা, সময়মতো বাস্তবায়ন এবং ব্যয় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এই প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে পরিকল্পনা মন্ত্রণালয় আরও কার্যকর। ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমির হামজা সদস্য প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নম্বর দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, 1 থেকে 12 পর্যন্ত তো দেখলাম হা জয়যুক্ত হচ্ছে না, সবগুলোই না জয়যুক্ত হচ্ছে। তারপরেও আমার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিম্নলিখিত কিছু বিষয়গুলো তুলে ধরছি। প্রকল্প গ্রহণের আগে বাস্তবসম্মত সম্ভাব্যতার সমীক্ষা ও ব্যয় সুবিধা বিশ্লেষণে বাধ্যতামূলক করতে হবে। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর তদারকি এবং নিয়মিত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের প্রকৃত চাহিদা ও আঞ্চলিক বৈষম্য বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে হবে। দুর্নীতি, অপচয় এবং অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং প্রকল্পগুলো সম্পর্কে নিয়মিত তদারকি করতে হবে। মাননীয় স্পিকার, জনগণের প্রতিটি করের টাকা অত্যন্ত মূল্যবান, তাই পরিকল্পনা বিভাগকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক কাজ করতে হবে। সেই লক্ষ্যে আমি এই ছাঁটাই প্রস্তাবের পক্ষে যে বক্তব্য প্রদান করেছি, আশা করছি সরকার এগুলো বিবেচনায় নেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সংসদ সদস্য কুড়িগ্রাম 1, প্রস্তাব করিতেছি যে পরিকল্পনা বিভাগ সম্পর্কিত সরকার নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 12 নং দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্ল্যানিং ইজ দ্য হাফ অফ ওয়ার্ক, পরিকল্পনাটাই কাজের অর্ধেক। আরেকটা কথা আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আজকে আমাদের যে পরিকল্পনা গ্রহণ করা হয়, ইতিপূর্বে 2 জন বক্তা বলে গেছেন, সম্ভাব্যতা যাচাই সহ সময় নির্ধারণ এগুলো ঠিকমতো করা হয় না, যার কারণে বারবার পিছিয়ে নেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন যারা আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাছে কোনো জবাবদিহিতার কোনো সুযোগ সেখানে নেই। যার কারণে দেখা যায় যে এই পরিকল্পনাগুলো স্থানীয়ভাবে যখন হয়, তখন তাদের যেভাবে করা উচিত সেভাবে তারা করে না, ধীর গতি করে, এই কারণেই যাতে করে সময় বাড়িয়ে নিয়ে আরও কিছু দুর্নীতি করা যায়, টাকা অর্থ কামাই করা যায়, এই ধরনের পরিকল্পনা তা করে থাকে। আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি। আজকে নদী ভাঙন রোধ, সরকারি সদস্য সহ সবাই আমরা এটা বলেছি নদী এলাকার, আমিও মাননীয় স্পিকার নদী এলাকার লোক। আজকে বন্যায় আমার হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, আজকে তারা খাবার পর্যন্ত পাচ্ছে না, নদী ভাঙন রোধ করা যাচ্ছে না। আমরা ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি তাদের বক্তব্যের জন্য। পরিকল্পনা বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 36,251 কোটি 35 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, AMS সফটওয়্যার পরিচালনা ব্যয়, উন্নয়ন প্রকল্প ব্যয় এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ সহ অন্যান্য ব্যয় বিঠানোর জন্য পরিকল্পনা বিভাগের অনুকূলে বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণে মাননীয় সংসদ সদস্যদের আনিত
ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জনাব মোহাম্মদ আমির হামজা এবং জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 36,251 কোটি 35 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 12 মহান সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 13 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2027 সালের 30শে জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 231 কোটি টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 13-র উপর মোট 5 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে একজন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী সর্দার, 55 রাজশাহী 4 সংসদ সদস্য প্রস্তাব করিতেছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 115, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ শিরোনামাধীন 13 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি এই দাবি কখনো গ্রহণ করা হবে না। তারপরেও একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে এই মহান জাতীয় সংসদকে জানাতে চাই আমাদের প্রতিবাদটা। সেই প্রতিবাদটাই আপনার মাধ্যমে জাতীয় সংসদকে জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সবাই অবগত আছি বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের মূল দায়িত্ব হল সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে সঠিক ব্যয়ে ও কাঙ্ক্ষিত মানে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখা। কিন্তু বাস্তবতা প্রতি বছরে আমরা দেখি অসংখ্য প্রকল্প সময় মতো শেষ হয় না, ব্যয় কয়েক গুণ বেড়ে যায় এবং প্রকল্পের গুণগত মান থাকে না বা কমে যায়। তাই আমার পক্ষে থেকে কয়েকটা প্রস্তাবনা প্রকল্প বাস্তবায়নে বিলম্বের ক্ষেত্রে প্রকৃত কারণ চিহ্নিত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রস্তাব 2, প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও বারবার সংশোধনের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রকল্পের মান নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। পরিবীক্ষণ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ জনগণের কাছে উন্মুক্ত করতে হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এই বিভাগের কার্যকারিতা আরও বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের অর্থ অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবং ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের জন্য। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 231 কোটি টাকা।
মাননীয় স্পিকার, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রশাসনিক ব্যয়, বেতন ভাতাদি পরিশোধ, ইজিপি ক্রয়, পরিকল্পনা কাজে ব্যয় এবং উন্নয়ন প্রকল্প মনিটরিং ব্যয় সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দারের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 231 কোটি টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 13 মহান সংসদে গৃহীত হলো। ধন্যবাদ। আমি এখন দাবি নম্বর 14, আই রিপিট, দাবি নম্বর 14 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 672 কোটি 15 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 14 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 15 উত্থাপনের জন্য মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী, প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 15-র উপর 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে মোট 3 জনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনার সময় 2 মিনিট। নেই। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন
15 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় যেই বিষয়গুলো লক্ষ্য করি, আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে যাই, যেই বিষয়গুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তার ভিতরে লাইসেন্স এবং অনুমোদন খাত খুবই গুরুত্বপূর্ণ, কাস্টমস ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ, সরকারি ক্রয় ও টেন্ডার, এখানে দুর্নীতি যদি দূর করা যায় তাহলে গুরুত্বপূর্ণ, বাজার সিন্ডিকেট এটা যদি ভেঙে দেওয়া যায় এটাও আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ, রপ্তানি খাতের নীতি বৈষম্য দূর করা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের ভিতরে 53টি পরিবহন টার্মিনালে প্রতিদিন 2,21,00,000 টাকা চাঁদা ওঠে, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2,25,00,000 টাকা চাঁদা ওঠে, 15,000 সিএনজি ঢাকা শহরে চলে, যেখান থেকে প্রতিদিন 27 লক্ষ টাকা চাঁদা ওঠে। এভাবে ছোট ছোট প্রত্যেকটা জায়গায় একেবারে টেবিল ওয়াইজ চাঁদা হয়, বিভিন্ন টার্মিনালে চাঁদা ওঠে, রিক্সা ব্যাটারি চালিত রিক্সায় চাঁদা ওঠে। মাননীয় স্পিকার, এই চাঁদাগুলো যদি কমিয়ে আমরা বাজারের উপরে প্রয়োগ করতে পারতাম তাহলে বাজার ব্যবস্থাপনা ভালো হতো, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকতো, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি। মাননীয় স্পিকার, শুধুমাত্র আমরা যদি বরাদ্দ বাড়াই তাহলে বাজার কখনো নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসনের মাননীয় নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাবের খাত 117, বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, বাণিজ্য একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। উৎপাদন, বাজার ব্যবস্থা, রপ্তানি, আমদানি, বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় একটি দক্ষ ও আধুনিক বাণিজ্য নীতি অপরিহার্য। মাননীয় স্পিকার, দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, অসাধু সিন্ডিকেট, মূল্য কারসাজি ও ভেজাল প্রতিরোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার, ডিজিটাল মূল্য তথ্য ব্যবস্থা চালু এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই উত্তরাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করা হোক। আলু, ভুট্টা, কৃষিজাত পণ্যের নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হোক। রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন সহজ করা হোক। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগে সহায়তা প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আমার এই নীতিগত ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য কোনোভাবেই বরাদ্দ কমানো নয়, বরং বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি, কার্যক্রম, বাজার ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1 টাকা দিয়ে 1 বছর পার করার জন্য প্রস্তাবকারী মাননীয় সদস্য যদি সাথে একটু ফু দিয়ে দিতেন সুবিধা হতো। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় 87% মোট ব্যয়ের, আর 13% হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। মাননীয় স্পিকার, কতগুলি মন্ত্রণালয় ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, কতগুলি প্রশাসনিক মিনিস্ট্রি। এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। আর প্রস্তাবিত মঞ্জুরি দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাণিজ্য সহযোগীকরণ সরকারের এইসব নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, ব্যবসায়িকদের স্বার্থ সংরক্ষণ, মসৃণ এলডিসি গ্র্যাজুয়েশন ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হবে।
এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি এই মঞ্জুরি অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, সম্প্রসারণ, রপ্তানি সংরক্ষণ, বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে অপরিহার্য। তাই মাননীয় স্পিকার, এই মঞ্জুরি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য, অনুমোদনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ দেয়নি, আমি দুঃখিত, জনাব আফজাল হোসেন অনুপস্থিত, জনাব মোহাম্মদ রুহুল আমিন এবং জনাব মোহাম্মদ রায়হান সিরাজির ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রস্তাব মতো বাণিজ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 15 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 16 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মর্মে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1844 কোটি 43 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 16-র উপর মোট 26 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মোট 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118 পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, প্রচলিত প্রথায় আমরা কথা বলে যাচ্ছি, ছাড়ের প্রস্তাব উত্থাপন করে যাচ্ছি। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, জনগণও দেখতে পাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণী কি হবে, কি করা উচিত এ বিষয়ে তারা কার্যক্রম করে থাকেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মাননীয় মন্ত্রীর মধ্যে করেছেন যে উন্নয়ন এবং পরিচালনা ব্যয়, আমার মনে হয় এখানে পরিচালনা ব্যয়টা সবচেয়ে বেশি। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে আমাদের দায়িত্বশীলগণ থাকেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বশীলগণ থাকেন, এলাকাও থাকেন, তাদের উন্নয়ন, তাদের ব্যাপারের খরচটার সংখ্যা বেশি হতে পারে, কথা আমাদের জানা নাই। উন্নয়নটাকে নিয়ে কি, এটা আমাদের জানা দরকার। এরপরে মাননীয় স্পিকার, পররাষ্ট্র বিষয় হলো দেশের একটা মান সম্মান এখানে জড়িত থাকে। আমাদের যে সমস্ত দায়িত্বশীল বিদেশে অবস্থান করেন সেখানের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশের ভাবমূর্তি সেখানে তুলে ধরার ব্যাপারও কাজ করা দরকার। কিন্তু এগুলো আমরা খুব বেশি চাক্ষুষ দেখতে পাচ্ছি না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইদানিং কোনো বক্তব্য
যেমন আমাদের দেশে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন, যেমন দীনেশ ত্রিবেদী ভারতীয় কূটনীতিক এখানে এসে বক্তব্য দিয়েছেন, আপনি জানেন, যেটা আমাদের দেশ এবং ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাব খাত 118, পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি বড়ই নিষ্ঠুর। অনেক প্রস্তাব পাস হচ্ছে 1 টাকা কমাবার জন্য, আমরা উদার হতে পারছি না। তাই আমি এই ছাঁটাই প্রস্তাব থেকে বের হয়ে এসে, যদিও অর্থনীতি নিষ্ঠুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি গতকালকে দেখেছি, উনি শক্তভাবে একটি কথা বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। আমি এই জন্য ছাঁটাইয়ের জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটা প্রস্তাব করতে চাই, আগামী একনেক বৈঠকে আমার বাছাইকৃত প্রস্তাবটি তিস্তা মহাপরিকল্পনা যেন উত্থাপন করে বরাদ্দ পাশ করা হয়। এটি যদি করা হয় তাহলে আমরা খুশি হব, কারণ আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, উনি জাগো বাহে তিস্তা বাঁচাই, উনি এমন জাগান জাগিয়েছেন, ঘুমের ট্যাবলেট কাজ করছে না মাননীয় স্পিকার। তাই যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা আগামী একটা এক বৈঠকে যেন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মার মতো বরাদ্দ ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের মুখে হাসি ফুটান। উনি তিস্তা পারে যাবেন, আমি তিস্তা পারের এমপি হিসাবে দাওয়াত দিচ্ছি, আমার তিস্তার সুস্বাদু বৈরালি মাছ দিয়ে আমরা আমাদের 28 চালের ভাত দিয়ে ওনাকে আপ্যায়ন করাবো ইনশাআল্লাহ। আমরা মঞ্চে উঠবো না, আমরা গ্যালারিতে থাকবো। আমরা ক্রেডিট নিতে চাই না, প্রয়োজনে আমরা 16 দিন নয় 16 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা বসে থাকবো। মাননীয় স্পিকার, আমি আমার এই বাছাই প্রস্তাবটি, যেহেতু ছাঁটাই হানায় পিষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বাছাই প্রস্তাবটি আগামী। ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দুঃখিত, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 118, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের বামমূর্তি সংরক্ষণ, পররাষ্ট্রনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সম্পর্ক, কনসুলার সেবা সহ মিশন বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কথাটি বলছি, বাংলাদেশের সর্বোচ্চ 82% রেমিটেন্স যোদ্ধা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রায় 50 লক্ষাধিক। বাংলাদেশের বৈশ্বিক পরিস্থিতির কারণে ওই সমস্ত রেমিটেন্স যোদ্ধারা আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, ইতিমধ্যে আমরা একটি অর্জন করতে পেরেছি, আমরা জাতিসংঘের বৈঠকের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বললি, আমাদের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা মধ্যপ্রাচ্যে এখন কঠিন সমস্যা আছে, যেখানে কর্মবিষয় বন্ধ, যেখানে ট্রান্সফার বন্ধ, তনজ্জুল যেটা বলে ট্রান্সফার কফিল চেস, এটা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আরব আমিরাতে 15 লক্ষ আজকে রেমিটেন্স যোদ্ধারা দিন গুনতেছে 70 টাকা হারে 70 দিরহাম আজকে জরিমানা দিয়ে, যেহেতু তাদের ঋণী বন্ধ হয়ে গিয়েছেন এবং যারা লো প্রফেশনে আছেন তাদের ঋণী এখন বন্ধ। এজন্য আর মোজাম্বিকে আমাদের নতুনভাবে কনসুলার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি, সেখানে 800 শতাধিক আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে। অপরদিকে সাউথ আফ্রিকার সেই আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি অনুরোধ করছি, রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গুরুত্ব দেওয়া না হলে বাংলাদেশের অবস্থা ভালো হবে না। এজন্য আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অধিক নজর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুদ পারভেজ, জনাব মাসুদ পারভেজ, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার দাবিটি উত্থাপন করছি। আমি জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ,
সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 প্রস্তাব করিতেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 108 পররাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 16 নং দাবি হ্রাস করিয়ে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমার দাবির পক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, গত বছরের তুলনায় এই বছরে 80 কোটি টাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে আমার বক্তব্য নয়। মাননীয় স্পিকার, এটা আরও বেশি বৃদ্ধি হতে পারে, সেটাও আমাদের বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে এই জায়গায় যখন দেখি মাননীয় স্পিকার আমাদের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটার আমরা জানি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই স্লোগানকে সামনে রেখে আমরা বিগত সময়ে যেটা দেখে এসেছি যে অন্য সকলের সাথে বৈরিতা করে কোনো নির্দিষ্ট দেশের প্রতি আমাদের বন্ধুত্বের কারণে আমরা সকল জায়গা থেকে বৈষম্যের শিকার হয়েছি। কিভাবে হয়েছি তার বাস্তব উদাহরণ আমাদের রোহিঙ্গা সংকট। মাননীয় স্পিকার, দীর্ঘদিন যাবৎ 10 লক্ষের অধিক রোহিঙ্গা আমাদের বাংলাদেশে প্রবেশ করে 24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তারা একটা জায়গা ধরে বসে আছে, কিন্তু সেখান থেকে আমাদের এই পররাষ্ট্র নীতি তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর মতো এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। মাননীয় স্পিকার, এখানে আমাদের বক্তব্য যে যখন পার্শ্ববর্তী দেশ থেকে মাদক এবং ব্যক্তিদেরকে, অবৈধ ব্যক্তিদেরকে আমাদের দেশে পুশ ইন করা হয়, তখন আমাদের পররাষ্ট্রনীতি কোনো জোরালো কোনো ভূমিকা রাখতে পারে না। এই জায়গায় আমাদের বক্তব্য। মাননীয় স্পিকার, যখন আমরা দেখতে পারি যে আমাদের বিদেশে আমাদের শ্রম মার্কেটের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধারা বিপদের সম্মুখীন হয়, জেল জরিমানার সম্মুখীন হয় বা দুর্ঘটনাজনিত কোনো সমস্যার সম্মুখীন হন, তাদেরকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বা উত্তরণের ক্ষেত্রে আমরা যখন কোনো উদ্যোগ দেখি না, তখন আমাদের সেখানে বক্তব্য আছে। মাননীয় স্পিকার, যখন দেখি আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছেন, সেটা ফেরত নিয়ে আসতে ব্যর্থ হয়, সেখানে আমাদের। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যদের তাদের বক্তব্যের জন্য। বর্তমানের এই পরিবর্তনশীল এবং ভূ রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশে তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, যার অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া এবং চীন সফর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত 1844 কোটি 43 লক্ষ টাকা কোনো সাধারণ ব্যয় নয়, বরঞ্চ এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি কৌশলগত বিনিয়োগ। আমি উল্লেখ করতে চাই, দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় 1000 কোটি টাকার বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশের টাকায় প্রায় 29,000 কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 3,400 কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। ছাঁটাই প্রস্তাব অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত 16 নম্বর দাবি হ্রাস করে 1 টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলি বন্ধ করে দিয়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে, বন্ধ করে দিতে হবে প্রবাসীদের দেওয়া আমাদের সকল সেবা। জাতিসংঘের সদস্য হিসাবে বার্ষিক প্রদেয় চাঁদা আমরা দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। সম্পূরক বরাদ্দ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2025-26 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 1,764 কোটি 38 লক্ষ 92 হাজার টাকা। তন্মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ ছিল 1,542 কোটি 40 লক্ষ 51 হাজার টাকা এবং উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল 221 কোটি 51 লক্ষ টাকা। 2026-27 অর্থ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রাক্কলন করা হয়েছে 1,844 কোটি 43 লক্ষ টাকা, যার মধ্যে পরিচালন বাজেটে 1,610 কোটি টাকা প্রাক্কলনের পাশাপাশি উন্নয়ন বাজেটে প্রাক্কলন করা হয়েছে 234 কোটি 43 লক্ষ টাকা। গত বছরের তুলনায় 2026-27 অর্থ বছরে 4.5
5-3-6% বেশি বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটে বড় একটা অংশ ব্যয় করা হয় বিদেশে অবস্থিত আমাদের দূতাবাসগুলির কার্যক্রম পরিচালনা করার জন্যে। টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ওঠানামার কারণে প্রকৃত ব্যয় বৃদ্ধির হার আরও কম হতে পারে, যেটা আমরা সম্পূরক বাজেট পাশ করার সময় দেখেছি কয়েকদিন আগে। পরিচালন বাজেট বৃদ্ধির যৌক্তিকতা আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম, মালয়েশিয়ায় জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস ও আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে। উক্ত 4টি মিশনের কার্যক্রম আগামী অর্থবছরে শুরু করার জন্য মোট 30,39,95,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সম্মেলন সংস্থার পক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলা পরিচালনার জন্য 16 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের 4টি ইউনিট ও বিদ্যমান 83টি মিশনের পরিচালন ব্যয় মেটানোর জন্য অবশিষ্ট 21,19,54,000 টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এই বৃদ্ধির উল্লেখযোগ্য অংশ খরচ হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নির্বাহ করার জন্য। উন্নয়ন বাজেটের যৌক্তিকতা আমি বলছি। 2026-27 অর্থ বছরের সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন 5টি প্রকল্পের অনুকূলে সর্বমোট 234,43 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 17,62,50,000 টাকা, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুকূলে 45 কোটি টাকা, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 120,12,00,000 টাকা, মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুকূলে 3,01,00,000 টাকা এবং অননুমোদিত প্রকল্পের জন্য 48,67,50,000 টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি ছাঁটাই প্রস্তাব গ্রহণ না করে দাবি নম্বর 16 সম্পূর্ণভাবে গ্রহণ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব জি.এম. নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, জনাব মাসুদ পারভেজ এবং জনাব মোহাম্মদ জহিরুল ইসলামের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রস্তাব মতো পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,844,43 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 16 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 17 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বেশি জোরে না বললেই কি পাশ হয়? মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে
অনধিক 42,497 কোটি 45,39,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এর প্রস্তাব মতো প্রতিরক্ষা মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 42,497 কোটি 45,39,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 17 মহান সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 18। আমি এখন দাবি নম্বর 18 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওইটা পৃষ্ঠার মধ্যে উল্টাইতে পারিনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে সশস্ত্র বাহিনী বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় পরিচালন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এ দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো সশস্ত্র বাহিনী বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 43,90,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 18 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 19 উত্থাপনের জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাব করছি যে আইন ও বিচার বিভাগ খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,187,58,00,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 19-এর উপর মোট 29 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে 4 জন মাননীয় সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল ফারুক আব্দুল লতিফ, 4 নীলফামারী 2, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সরকার নীতি সম্পর্কে আইন ও বিচার শিরোনামাধীন 19 নম্বর দাবি হ্রাস করে 1 টাকা করার পক্ষে আমার বক্তব্য পেশ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশে 64টি জেলায় এবং 40টি চৌকিতে আদালত রয়েছে। এ যাবৎকালে এই আদালতগুলো 1999 সালে মাজদার হোসেন মামলার মাধ্যমে নির্দেশনা পাওয়া গেলেও এ যাবৎকালে এই
আদালতগুলো স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ পাচ্ছে না। অন্যদিকে 2007 সালে পৃথক করা হলেও নিম্ন আদালতগুলোকে পৃথকভাবে তাদের আদালত পৃথক করে দেওয়া হলেও পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকার কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এই অবস্থায় বিচারক সংকট, আদালতের স্থাপনার সংকট সহ ভয়াবহ মামলার জট এবং দীর্ঘসূত্রতার কারণে প্রযুক্তি ব্যবহারে ধীরগতি এবং ই জুডিশিয়ারি চালুর ব্যাপারে সংকট থাকার কারণে বিনা বিচারে দীর্ঘমেয়াদে আটক এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিচার বিভাগে যে অসঙ্গতি এবং দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, তার ওই প্রেক্ষিতে আমি আজকের এই বিচার বিভাগের বরাদ্দের ক্ষেত্রে ইতিপূর্বেকার বরাদ্দের চাইতে অতিরিক্ত বরাদ্দ গ্রহণের বিপক্ষে মত পেশ করে এই বরাদ্দ কমিয়ে 1 টাকা হ্রাস করার ব্যাপারে আমার মতামত পেশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। পাবনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না মাননীয় স্পিকার, আমাদের মাননীয় চিফ হুইপ আজকে একটা লাল কার্ড সাথে করে এনেছেন। সরকারের অনেক কার্ডের মধ্যে কৃষি কার্ড, অনেক কার্ড, এর মধ্যে মনে হয় এই লাল কার্ডটাই সেরা। যাই হোক মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য পাবনা 1, হিসাবের খাত 121 19 নং দাবির নীতিগত ছাঁটাই প্রস্তাব করছি। এই খাতে বরাদ্দ অপ্রতুল মাননীয় স্পিকার। রেভিনিউ আসে 22,000 কোটি টাকা, সেই তুলনায় বরাদ্দ 22 ভাগের 2 ভাগ মাত্র। এত অপ্রতুল যে প্রধানমন্ত্রী পর্যন্ত 600 কোটি টাকা বৃদ্ধি করার জন্য বলেছেন, তারপরেও কেন এই ছাঁটাই প্রস্তাব? মাননীয় স্পিকার, একটা প্রবাদ আছে, সেইং আছে ইংলিশে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। এখানে পরিকল্পনা সুস্পষ্ট অভাব রয়েছে মাননীয় স্পিকার। আমি দেখাচ্ছি 25 লাখের বেশি মামলা পেন্ডিং, সেখানে অনেক বিচারক নিয়োগ দিতে হবে। জুলাই সনদ আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছেন, সেটা করতে গেলে বিভাগীয় শহরগুলোতে নতুন হাইকোর্ট স্থাপন করতে হবে। পরিকল্পনা বা বরাদ্দ কোথায়? আদালতের কাঠামোগত সমস্যা রয়েছে, লজিস্টিকের অভাব রয়েছে, সমস্যা সমাধানের পরিকল্পনা কোথায়? দরিদ্র বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লিগ্যাল এইডের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা দেখা যাচ্ছে না। মাননীয় সদস্য, প্রস্তাবটা আগে দেন, তারপর স্টেটমেন্টে যান, সময় চলে গেল। আসছি, বিশ্ব যখন পরিবেশ বান্ধব পেপারলেস গ্রিন জুডিশিয়ারির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তখন বছরে কোটি কোটি টাকা কাগজের পিছনে নষ্ট করছি। পেপারলেস জুডিশিয়ারি করার পরিকল্পনা কোথায়? যথাযথ পরিকল্পনা যেহেতু নেই, সুতরাং আমি এই বাজেট বরাদ্দের নীতিগত অনুমোদনের ছাঁটাই প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কেরামত আলী, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 1, প্রস্তাব করছি যে আইন ও বিচার বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন করবে হিসাবের খাত 121 আইন ও বিচার বিভাগ শিরোনামাধীন 19 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমাদের এই বিষয়ে বক্তব্য হলো যে আমাদের আইন এবং বিচার বিভাগে কাগজে কলমে যেভাবে কাজ দেখানো হয়, বাস্তবে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আমরা লক্ষ্য করছি ভুক্তভোগী মানুষ, বিপদগ্রস্ত মানুষ থানায় যায়, তার ন্যায্য দাবি নিয়ে মামলা করতে চায়, থানায় মামলা নেওয়া হয় না। আবার মিথ্যা মামলা, অসংখ্য মামলা থানায় নেওয়া হয় ভালো মানুষকে হয়রানি করার জন্য। থানা থেকে একটি মামলা না নিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আবার দুর্ভাগ্য যে কোর্ট থেকে তদন্ত দেওয়া হয় ওই থানাতেই, ওই থানার ওসিকেই দেওয়া হয়। লাভ কিছু হয় না, যে থানায় মামলা নিল না সেখানেই যাই। মাননীয় স্পিকার, এইভাবে জনগণের যে ভোগান্তি, আইন এবং বিচারের কথাগুলো আমরা যেভাবে দেখি কাগজে, বাস্তবায়ন নাই। এক্ষেত্রে আমি বরাদ্দ কমিয়ে আমার দাবি অনুযায়ী হ্রাস করে 1 টাকা করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 2 মিনিট। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 1 টাকা
বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে 2025-26 সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল 2015 কোটি টাকা, যেটি জিডিপির 0.03% কাছাকাছি। এইবার এটি বেড়ে হয়েছে 2187 কোটি 58 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, এটাও জিডিপির 0.03% মতো, এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো, যে খাত থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখব বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি, সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2000-5000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন না। তাদের সকলের জন্য মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্য নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনার এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়েস হয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্য থেকে দুই ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারীর থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার নজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয়, তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়। সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, 118 অনুচ্ছেদের 118 বিধির 5টা ডায়াগ্রাম করলে 5টা 118 বিধির ক অনুচ্ছেদে ডায়াগ্রাম করলে 5টা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তার একটা হলো আমরা যে কারণে যে নীতিতে এই প্রস্তাবনাটা করেছি, এই প্রস্তাবনাটা ওনারা মানতে চাচ্ছেন, এই নীতিটা ওনারা অনুমোদন করছেন না। দ্বিতীয়টা হলো নোটিশ প্রদানকারীকে সুস্পষ্ট ভাষায় নীতির সকল দিক আলোচনা করতে হবে। তৃতীয়ত হলো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। পঞ্চমত হলো বিকল্প নীতি অনুসরণের পরামর্শ দিতে পারেন ওনারা, কিন্তু ওনারা 1 টাকায় কমিয়ে 1 টাকা দিয়ে গোটা আইন বিচার বিভাগ কিভাবে চালানো সম্ভব সে ধরনের বিকল্প নীতি আমাদের সামনে উপস্থাপন করেননি মাননীয় স্পিকার। সেটা যাই হোক মাননীয় স্পিকার, এই টাকাটা আমাদের বিচার বিভাগ চালানোর জন্য অপ্রতুল হলেও
এই 2030-এর জুন পর্যন্ত এই টাকার বিকল্প আমাদের সামনে কোনো উপস্থাপনা আমাদের নাই বলে এটাকে অনুমোদন করার জন্য আমি আপনার মাধ্যমে সংসদের কাছে উপস্থাপন করছি এবং ছাঁটাই প্রস্তাবটি নাকচ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। 2027-এর 30 জুন হবে, 2027-এর 30 জুন, 27 30 জুন পর্যন্ত। জি, ধন্যবাদ। মহান মাননীয় সদস্য, এখন এই টাইমে পয়েন্ট অফ অর্ডার আসলে কিভাবে কি করি? মাননীয় সদস্য, আপনাকে দিলে আরো অনেককে দিতে হবে, আমরা পরে শুনে নেই, একটু আগাই আমরা প্লিজ। মাননীয় সদস্য, we are before the parliament and we are 350 members of parliament. মাননীয় সদস্য, I understand your concern. আপনি দয়া করে বসুন, পরবর্তীতে আপনি মাননীয় আইন মন্ত্রীর সাথে একটু কথা বলে নেবেন দয়া করে। জি জি, মাননীয় সদস্য, অসংখ্য সদস্য, I fully understand, but we cannot break the rules. আমরা মিডিলে আছি, পরবর্তীতে একসময় শুনবো আপনার কথা, এই পর্যায়ে দেয়াটা সমীচীন হবে না। জি, ও অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় সদস্য, আই আন্ডারস্ট্যান্ড, আপনি বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ মিস রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, জনাব মোহাম্মদ কেরামত আলী এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাব মতো আইন ও বিচার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,187 কোটি 58 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 19 মহান সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 20 উত্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ পরে নিজের মন্ত্রণালয়ে আসছি। মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,098 কোটি 88 লক্ষ 15,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 20-এর উপর মোট 37 জন মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে মাননীয় 3 জন সদস্যকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ।
জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2 প্রস্তাব করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 122 স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিরোনামাধীন 20 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মাননীয় 2 জন মন্ত্রী আমাদের সামনে বলেছেন একটা ফু দিয়ে দেন। এই ফুটা আমরা তো দিতে চাই, কিন্তু ফু মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দিলেই বেশি বরকতপূর্ণ হবে। আমরা তো আমাদের যুক্তি উত্থাপন করছি, কিন্তু আমাদের যুক্তির পক্ষে আমরা এটাকে পাশ করতে পারছি না। আমি এই দাবি থেকে বের হয়ে যে একটা দাবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করতে চাই যে আজকে মাদকের 6 লাফ আপনি এখানে বিল উত্থাপন করেছেন। আমি দাবি করব যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামে এবং বড় গ্রাম হলে মহল্লা ভিত্তিক গ্রাম পুলিশ নিয়োগ বাড়িয়ে দিয়ে এই খাতে অর্থ বৃদ্ধি করে বরাদ্দ করে মাদকসহ দুর্নীতি বন্ধ করার জন্য এই গ্রাম পুলিশকে ব্যবহার করে এখানে ভূমিকা রাখা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম অনুপস্থিত। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পড়া যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পড়ে এসেছি। মাননীয় স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের এবারের বরাদ্দ তারা চেয়েছে 31,098 কোটি 88,15,000 টাকা। মাননীয় স্পিকার, আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড করা হয় 605টি। অন্যান্য অপরাধ একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণ, 2214টি চুরির ঘটনা, 129টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন 2 মাসে 3,496টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে 10টির বেশি খুনের ঘটনা ঘটছে, খবর দিচ্ছে ডেইলি স্টার এবং বণিক বার্তা। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি 31,098 কোটি। মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন এটা আরো বেশি হওয়া উচিত। সম্ভবত মাননীয় স্পিকার, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, মাননীয় সদস্য প্রস্তাবটা করেন, টাইম ইজ রানিং আপ। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন এবং তার মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে, তাহলে আর এটি ছাঁটাই করে 1 টাকা করার প্রস্তাব আমি রাখতাম না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মনে করছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত এখানে ছাঁটাই প্রস্তাব যতজন দিয়েছে ততজনই আলোচনা করবেন। তো 3 জনের মধ্যে 2 জনই দিয়েছে। প্রথম জন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, তিনি প্রস্তাব দিয়েছেন গ্রাম পুলিশ দিয়ে মাদকসহ দুর্নীতি বন্ধ করা যায় কিনা এটা দেখা। মাননীয় স্পিকার, মাদক দ্রব্য অপব্যবহার সংক্রান্ত যে আইনটা সংশোধনী গত কয়েকদিন আগে পার্লামেন্টে উত্থাপন করেছে, তার উপরে
স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা হয়েছে। আজকে সেটার উপরে কমিটির রিপোর্ট হয়তো উপস্থাপন হতে পারে, যতটুকু আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু 30 তারিখের পরে পার্লামেন্ট সেশন কয়েকদিনের জন্য বন্ধ হবে, সেই জন্য মনে হয় না সেটা আজকে আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য উত্থাপন করতে পারবো কিনা। তবে জুয়া প্রতিরোধ আইনটা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আজকে অর্ডার অফ দি ডেতে আপনি রেখেছেন। আশা করি সেটা আজকে আমরা বিরোধী দলের সহযোগিতায় পাশ করতেও পারবো হয়তোবা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য, যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত থাকে, তাহলে উন্নয়ন, অগ্রগতি, স্থিতিশীলতা, শান্তি সব কিছুই বজায় থাকে। বেসড অন দ্যাট, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট যখন আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দেই, প্রথাগতভাবে যেদিন বাজেট উপস্থাপন করা হয়, সেদিন তিনি নিজে জিজ্ঞেস করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ একটু বলেন আবার কত বৃদ্ধি হলো না কেন। তা আমি বলেছি 5-7 কোটি টাকা গত বছরের চেয়ে বৃদ্ধি হয়েছে। তবে যতগুলো প্রকল্প এবং যতগুলো আইন আমরা উত্থাপন করছি তার প্রেক্ষিতে অর্থবিল হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা অর্থবিল, এগুলোর জন্য যথেষ্ট ব্যয় নির্বাহ করতে হবে আমাদের। সেটা এই প্রকল্পগুলো এবং আইনগুলো পাশ হওয়ার পরে আমরা সেই খাতে বরাদ্দ চাইব। মাননীয় অর্থমন্ত্রী হয়তো দয়া করে যেগুলো থোক বরাদ্দ রেখেছেন ওখান থেকে প্রকল্প ওয়াইজ বরাদ্দ দিবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। সুতরাং জনাব আব্দুল খালেকের বক্তব্যের প্রেক্ষিতে আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তিনি সেই গুরুত্বটা অনুধাবন করেছেন। গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এবং শৃঙ্খলা বাহিনী সবাই মাদকসহ দুর্নীতি এবং জুয়া ইত্যাদি সামাজিক অপরাধগুলো দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, সহযোগিতা করবেন। মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, তো জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি, লয়ারদের ভাষায় আর কি। আমি মাননীয় সদস্য সিনিয়র অ্যাডভোকেট জনাব জায়নাল আবেদিনের সাথে একটু ডিফার করতে চাই। পার্লামেন্টের এই হাউসে বাইরের কোনো বিধিবিধান চলে না, এটা রুলস অফ প্রসিডিউর অনুসারে চলে। এটা সংবিধানে হাউসকে সেই ক্ষমতা দেয়া হয়েছে রুলস অফ প্রসিডিউর প্রণয়নের জন্য। এইখানে নিষেধাজ্ঞা দেয়া নাই যে কোন পোশাক পরিহিত অবস্থায় এখানে ঢুকা যাবে না বা ঢুকা যাবে। তো সুতরাং তার এভরি লিবার্টি আছে সেই ড্রেসটা বা ইয়েটা পরার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিতে তার নিজের মতো করে রুলস প্রণয়নের অধিকার আছে, সেটা ওখানে থাকবে। বাট দি সেপারেশন অফ পাওয়ার থিওরি অনুসারে লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা আরেকটাকে ওভারল্যাপিং বা কোনো ডিকটেট করতে পারে না। তাই আমি প্র্যাকটিসিং লয়ার না, সেই জন্য আমি বোধহয় একটু জুরিসডিকশন ক্রস করে ফেললাম আর কি। শোভন পোশাক পরাটা ভালো, এটা অতীব শোভন পোশাক। ব্যারিস্টার রুমিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন, আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম, একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ, ক্রাইম রিপোর্ট সহ, খাতওয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন নাই, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর, স্পেশালি 2025-এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই,
সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারতো না, সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি, যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। বাকিগুলো হোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, জুয়ার ও প্রতিরোধ গতি থেকে এই জাতিকে থামাতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ডগ স্কোয়াড দেওয়া হবে, তাদের লোকজনকে অস্ত্রসহ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য হাজতখানার ব্যবস্থা করা হয়েছে আসামিদেরকে মধ্যবর্তী সময় রাখার জন্য, এবং ল্যাবরেটরির ব্যবস্থা করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টে, যাতে মাদকদ্রব্য ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কোর্টের রিপোর্ট অনুসারে দিতে পারে সেটা মাদকদ্রব্য কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু সময় নিয়ে, ব্যয় নিয়ে, স্ট্রাকচারগুলো দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, কারণ মাদক যারা ব্যবসা করে, চোরাচালান করে সীমান্তে বিভিন্ন জায়গায়, তাদের কাছে সশস্ত্র গ্রুপ আছে। আমাদের নিরস্ত্র মাদক দ্রব্যের যে কর্মচারীরা, কর্মকর্তারা, তাদেরকে বিনা হাতে কোনো ডাল তলোয়ার ছাড়া যেতে পারে না, তাদেরকে এইভাবে সশস্ত্র ওয়েল ইকুইপড করা হচ্ছে। আধুনিক টেকনোলজি সম্পন্ন সমস্ত মেশিনারিজ ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। জুয়ার ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সাইবার স্পেসে যে সমস্ত অপরাধ হচ্ছে সেগুলো অ্যাড্রেস করার জন্য সেরকম প্রযুক্তি সম্পন্ন লোকবল এবং মেশিনারিজ এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এতদিন কিভাবে রাষ্ট্র চলেছে এই সমস্ত এগুলো অ্যাড্রেস না করে, সেটা আমার কাছে অবাক লাগে। মাননীয় স্পিকার, পৃথিবী কোথায় গেছে? আর আমরা 1867 সনের জুয়া নিয়ন্ত্রণ আইনের উপর দিয়ে আমরা ছিলাম। এখন জুয়া নিয়ন্ত্রণ এই প্রতিরোধ আইন, যেটা ব্যাটিং টেটিং এগুলো সব সহ প্রতিরোধ করা হবে 2026 সালের মডার্ন আইন অনুসারে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। বক্তৃতাটা একটু লম্বা হয়ে গেছে মাননীয় স্পিকার। আমি এই ছাঁটাই প্রস্তাবগুলোর প্রতীকী ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপিত দাবি অনুসারে দাবি নম্বর 20 আপনি দয়া করে মঞ্জুর করবেন। মাননীয় সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
জি, আপনাকে ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং রুমিন ফারহানার ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 31,098 কোটি 88,15,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 20 মহান সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বেলা 2:30 অর্থাৎ 2:30 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।